আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের প্রিয় এলাহি ভাইয়া এসেছি আজকে তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়নের কিছু প্রবলেম নিয়ে। আর আমাদের ধারাবাহিকতায় আমরা সিরিয়ালি কিছু ক্লাস নিতে থাকবো। আর প্রথমেই জানাই নিচ্ছি আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ক্লাসটি শুরু হওয়ার কথা ছিল রাত 9টায়, কিন্তু এখন বাজে রাত 10টায়। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা একটু দেরি করতে হয়েছে আমাদের। তো এটার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। আম, তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন এটা প্রত্যেক বছরই তোমাদের কেমিস্ট্রির কোনো চ্যাপ্টারই আনইম্পর্টেন্ট এটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছর এমসিকিউতে তোমরা 6 থেকে 7টা কোশ্চেন তোমরা পাবা, অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7টা কোশ্চেন তোমরা পাবা। সেটা যে কোনো বোর্ডেই বলো। তো আজকে আমি এসেছি তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে কথাবার্তা বলতে। এই চ্যাপ্টারের এমসিকিউ আমি টোটাল অ্যারাউন্ড 50টা কোশ্চেন এই বছর এই বছরের আগের বছরের পরীক্ষার কোশ্চেনগুলো এনেছি। আশা করি এই কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করো তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা ডিরেক্টলি শুরু করি, যেহেতু আমরা দেরি করে ফেলেছি, আর কথাবার্তা না বাড়াই। তো প্রথমে দেখো, এটা গত বছর ঢাকা বোর্ডের কোশ্চেন। তো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? তো প্রথমে দেখো ভাইয়ারা, যে এখানে কি কি নাম দেওয়া আছে। এখানে নাম দেওয়া আছে হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে একটা ইনার্ট গ্যাস। এরপরে নাম দেওয়া আছে নিয়ন, এটাও একটা ইনার্ট গ্যাস। আর্গন, এটাও একটা ইনার্ট গ্যাস। তো কোনো ইনার্ট গ্যাসকে তোমরা এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে ইউজ করতে পারবে না। তো তোমরা যদি আনসারটা নাও জানো, তোমাদের কমন সেন্স থেকে এটা বলা উচিত যে এটার আনসার হবে হচ্ছে আনসার ডি, অপশন ডি, রেডন। তো এরপরের কোশ্চেনে আমরা চলে যাই। নিচের কোনটি আহ্বাও নীতির বিকল্প রূপ? প্রথম কথা হচ্ছে আহ্বাও নীতি জিনিসটা কি? আহ্বাও নীতি জিনিসটা হচ্ছে যখন ইলেকট্রন বিন্যাসে আমরা বিভিন্ন ধরনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে থাকি, তখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে উপরের শক্তি স্তরে চলে যায়। তো এই জিনিসটা বোঝায় হচ্ছে আহ্বাও নীতি। এখন আহ্বাও নীতির একটা বিকল্প রূপ আমাদের লাগবে। তো বিকল্প রূপ বলতে বোঝাচ্ছে এটার সাবস্টিটিউট হিসেবে আমরা ইউজ করতে পারবো। এখন এখানে কি কি রুল দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখি। তো প্রথমে দেওয়া আছে হচ্ছে 2n² নিয়ম। তো 2n² নিয়ম জিনিসটা কি? এখানে এন বলতে বোঝায়, যারা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে হালকা পাতলা জানো, এন বলতে বোঝায় হচ্ছে প্রধান পারমাণবিক সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর যারা আর একটু ডিপে পড়ালেখা করেছো তারা অবশ্যই জানবা যে 2n² হচ্ছে যদি একটা পরমাণুর ক্ষেত্রে তার শক্তি স্তরের নাম্বার দিয়ে দেওয়া হয়। ধরো একটা পরমাণু, সাপোজ সেটার প্রধান শক্তি স্তর আমাদের আছে হচ্ছে 3টা, মানে 3টা শক্তি স্তর পর্যন্ত হচ্ছে ইলেকট্রনগুলা আবর্তিত হয়। তো সেই ক্ষেত্রে তাদের হাইয়েস্ট ক্যাপাসিটি, ইলেকট্রনের যে ক্যাপাসিটি হবে সেটা হচ্ছে 2n²। তো এটা কোনোভাবে আহ্বাও নীতির বিকল্প আসতে পারে না। এরপরে হচ্ছে 2l+1 নিয়ম। এখন এল জিনিসটা কি? এল হচ্ছে গিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি এন হয়, তাহলে এল এর ক্ষেত্রে হবে হচ্ছে, এল এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা হবে হচ্ছে 0, 1, 2 আপ আনটিল n-1। এইভাবে যদি n এর ভ্যালুটা হয় হচ্ছে 2, তাহলে এটা 0 আর 1 এই দুটোই হবে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এগুলো দিয়ে বোঝায় অরবিটাল কয়টা আছে। যেমন 0 দিয়ে বোঝায় এটা s, 1 দিয়ে বোঝায় এটা p, 2 দিয়ে বোঝায় এটা হচ্ছে d। এইভাবে আমরা অরবিটালগুলোকে প্রকাশ করি বিভিন্ন নাম্বারের সাহায্যে। এখন 2l+1 বলতে কি বোঝাচ্ছে? 2l+1 বলতে বোঝাচ্ছে এইখানে টোটাল অরবিটাল সংখ্যা কয়টা। তো এটা আহ্বাও নীতির কোনো সাবস্টিটিউট হতে পারে না। এরপরে আমি যদি এটা দেখি, এটা হচ্ছে 2l+1 হচ্ছে টোটাল অরবিটাল নাম্বার। টোটাল অরবিটাল নাম্বারটা আমরা পাই হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কি? m ইজ ইকুয়ালস টু 0, +-1, +-2 আপ আনটিল +-n-1। তো এইখান থেকে আমরা এই 2l+1টা পাই। এরপরে এটার সাথে 2 গুণ দেওয়া মানে কি? আমার যে কয়টা অরবিটাল এখানে আছে প্রত্যেকটা অরবিটাল 2টা করে ইলেকট্রন ধারণ করতে পারে। তো এটা দিয়ে বোঝায় হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিসের ভিত্তিতে? আমাদের কাছে যখন অরবিটালের পরিচিতি আছে। তো আমাদের বাকি থাকে হচ্ছে এটা n+l। তো আমরা এখানে এলিমিনেশন করে একটার পর একটা অপশন আমরা এলিমিনেট করে এখানে দেখলাম। এখন এই জিনিসটা নিয়ে যদি আমরা জানতে চাই n+l নিয়মটা কি? এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন ধরলাম একটা অরবিটাল আমরা নিয়েছি তৃতীয়
শক্তি স্তরের পি অরবিটাল। তো তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এন হচ্ছে গিয়ে 3, আর পি অরবিটালের জন্য আমরা এখানে দেখলাম যে 0 জন্য এস আর পি এর জন্য হচ্ছে 1, তার মানে এটা 3p এর ক্ষেত্রে এলটা হবে হচ্ছে 1। তো এখান থেকে এন প্লাস এন এল ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 4। ওকে, আবার যদি আমরা আরেকটা অরবিটাল নেই 3d, এটার ক্ষেত্রে ডি এর ভ্যালু ডি আছে এখানে এবং এন হচ্ছে 3, সো এখানে এন প্লাস এল যদি আমরা করি 3 প্লাস 2 5, তার মানে এটা দিয়ে বোঝায় হচ্ছে 3p এর চেয়ে 3d এর জন্য এন প্লাস এল এর ভ্যালুটা বেশি, তার মানে হচ্ছে 3d অরবিটালটা আমাদের এখানে বেশি শক্তিশালী। তার মানে ইলেকট্রন আগে হচ্ছে 3p অরবিটালে ঢুকবে, তারপর 3d অরবিটালে ঢুকবে। এরপরে তোমাদের বইয়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা 4s আর 3d এর মধ্যে তুলনা। তো আমরা জানি যে আস্তে আস্তে ইলেকট্রনগুলো হায়ার কক্ষপথে ঢোকে, তো এখানে 3dর পরে হচ্ছে 4s এ যাওয়ার কথা, কিন্তু আমরা যদি এটাকে আরেকটু ভাঙায় দেখি n প্লাস এল যদি এখানে করি তাহলে 4 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 4, 3d এর ক্ষেত্রে 3 প্লাস 2 ইকুয়ালস টু 5। তো এইখানে দেখা যাচ্ছে 3d এর জন্য n প্লাস এল এর ভ্যালুটা বেশি, এই জন্য ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি যে 4s এর পরে 3d তে ইলেকট্রন ঢোকে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস যদি তুমি দেখো কপার 29, এই ক্ষেত্রে আর্গন পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করব, তারপরে 4s2 3d 9 হওয়ার কথা, কিন্তু যেহেতু 3d 10 হচ্ছে গিয়ে আমাদের এখানে মানে আদর্শ একটা নিয়ম, তার কারণ হচ্ছে হায়ার কক্ষপথে আমাদের সেখানে একটা আমরা স্টেবল ইলেকট্রন বিন্যাস পাবো, তার জন্য 4s1 3d 10 দেব। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের এই নিয়মটা, এখানে আনসার হবে হচ্ছে আনসার অপশন সি। ওকে, কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? এটা যারা জানো না তাদের জন্য ইলেকট্রন প্রোটন নিউট্রন এই জিনিসগুলো স্থায়িত্ব হতে হবে, তার কারণ এগুলো দিয়ে একটা পরমাণু গঠন হয়। একটা পরমাণুর ভিতরে আরো অনেক কণিকা থাকে, এগুলো পরে রিসার্চের মাধ্যমে আমরা পাইছি, কিন্তু ইলেকট্রন প্রোটন আর নিউট্রন যদি না থাকে সেটা কোনো রকমের পরমাণুই হইতে পারে না, তাই এটার আনসার হবে হচ্ছে মেসন। আচ্ছা, কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বা আলট্রাভায়োলেট বর্ণালী রেখা পাওয়া যায়? আচ্ছা, তো আমাদের এখন তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা জানি ইউভি, আর দুইটা আমাদের একটু মনে রাখতে হবে, আর দুইটা কি, আর দুইটা হচ্ছে আমাদের বামার সিরিজ হচ্ছে গিয়ে আমার দৃশ্যমান আলো, দৃশ্যমান যে রেঞ্জ সেই রেঞ্জে বিকিরণ করবে, এবং হচ্ছে আমাদের ব্রাকেট সিরিজটা আমাদের অবলোহিত রশ্মি এই রেঞ্জে বিকিরণ করবে। তো এখানে আনসার হচ্ছে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যায়। এখন আমাদের অপশনগুলো আমরা একটু চিন্তা করি, আমাদের লাইম্যান সিরিজ হতে হবে, তাছাড়া আমাদের অপশনগুলো আমরা কেটে দেব। তো প্রথম কথা হচ্ছে লাইম্যান কোন ক্ষেত্রে ঘটে? লাইম্যান ঘটে হচ্ছে হায়ার শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনগুলা প্রথম শক্তি স্তরে জাম্প করে, মানে এখানে ধরো এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর, এখান থেকে যদি এটা আসে, এখান থেকে যদি এটা আসে, বা এখান থেকে যদি আসে, বা n ইকুয়ালস টু ইনফিনিটি অসীম থেকে যদি আসে প্রথম শক্তি স্তরে, সেটাও লাইম্যান সিরিজের ঘটনা। তো এই ক্ষেত্রে n ইজ ইকুয়ালস টু 1 আমরা যেখানে পাবো, মানে লোয়ার শক্তি স্তর যদি 1 হয় তাহলে সেটাই হবে হচ্ছে আমাদের আনসার। তো সেই হিসেবে আমাদের অপশন হবে এখানে এ। ওকে, ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? আচ্ছা, এখানে প্রথমে আমাদের দেখতে হবে কি কি অপশন দেওয়া আছে। একটা অপশন দেওয়া আছে হচ্ছে 4s, আরেকটা অপশন দেওয়া আছে হচ্ছে আচ্ছা একটা অপশন দেওয়া আছে 4s, তাহলে এটার জন্য যদি আমরা n প্লাস এল বের করি তাহলে হচ্ছে 4 প্লাস 0। আরেকটা অপশন দেওয়া আছে হচ্ছে 3p, তাহলে এটার জন্য যদি করি 3 প্লাস 1 ইকুয়ালস টু 4। আরেকটা অপশন হচ্ছে আমাদের 3d, এটার জন্য যদি করি 3 প্লাস 2 ইকুয়ালস টু 5।
এখানে আর আছে হচ্ছে 5s, 5s। তো 5s এর ক্ষেত্রে আমরা দেখব যে এটা 5 প্লাস 0 ইকুয়ালস টু 5। আর কি কি আছে? 4s, 3p, 3d, 5s। 4p দেওয়া আছে একটা অপশনে, 4p হচ্ছে গিয়ে 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। আর দেওয়া আছে হচ্ছে 5p, 5 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 6। এরপরে আর কিছু এখানে 6টা অপশনই দেওয়া আছে, মানে হাইয়েস্ট 6টা অরবিটালের কম্বিনেশন দেওয়া আছে। তো আমরা প্রথমটা দেখি, 4s, 3p, 4p, 5s। তো 4s এর অবস্থা কি? 4s এর অবস্থা হচ্ছে 4। তারপরে 3 প্লাস 1। তারপরে 4p এর ক্ষেত্রে এটা হচ্ছে 5। তারপরে হচ্ছে 5s এর ক্ষেত্রে এটাও হচ্ছে গিয়ে 5। তো এখানে দেখো 4 এর পরে লোয়ার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5, তো এটা আমার শুরুতেই বাদ। এরপর 4s, 4 প্লাস 0, 4 প্লাস 5, 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে গিয়ে 5। তো এটা আমাদের সম্ভাব্য আনসার হতে পারে, না সম্ভাব্য আনসার হবে না, তার কারণ এখানে লেস দেন দেওয়া আছে, সো এটাও বাদ। এরপরে 4 প্লাস 0, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। তো এটাও হবে না, সো আমাদের লাস্টে বেঁচে থাকে হচ্ছে এটা। এটাতে কি? 5, 5, 5p, 5p হচ্ছে গিয়ে 6, এটা হচ্ছে গিয়ে 4 প্লাস 2, 4 প্লাস 2 হচ্ছে 6। তো আমাদের এখানে যেটা আনসার আমরা পাবো, যেটার আনসার হচ্ছে গিয়ে আমরা পাবো, সেটা অ্যাকচুয়ালি এখানে রাইট আনসারটা এখানে নাই। তো আমরা এই টাইপের কোশ্চেন যদি এনকাউন্টার করি, এই টাইপের কোশ্চেন এনকাউন্টার করলে আমরা যে কোনো একটা আনসার করে দিলে আমরা পেরে যাব। এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে এসেছিল 2023 সালে। তো এরকম যদি এরর থাকে কোশ্চেনে, তাহলে তোমরা যে কোনো একটা দাগায় দিবা ওএমআর শিটে, তখন তোমরা অটোমেটিক্যালি ওটার জন্য মার্কস বা ভ্যালু পেয়ে যাবা। ওকে, এবার হচ্ছে AX2 এর দ্রাব্যতা। AX2 হচ্ছে একটা লবণ, এর দ্রাব্যতা হচ্ছে S। তাহলে এর দ্রাব্যতার গুণফল হচ্ছে কত? তো প্রথম কথা, আমাদের এখানে AX2 যদি আমরা আয়নিত করি, আয়নিত করলে আমরা দেখব A2 প্লাস প্লাস 2x মাইনাস, এর দুইটা চার্জকে এর একটা একটা দুইটা চার্জ এসে নিউট্রালাইজ করে। তো এখন কথা হচ্ছে এর দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা S, S, 2s। সো এদের দ্রাব্যতার গুণফল যদি আমরা করি KSP অফ AX2, এটা যদি আমরা করি, আমরা দেখব A2 প্লাসের ঘনমাত্রা হচ্ছে S, 2x মাইনাসের ঘনমাত্রা হচ্ছে 2s, এবং এখানে যেহেতু একটা 2 আছে তার জন্য এখানে একটা স্কোয়ার হবে। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে s ইন্টু 4s স্কোয়ার, তাহলে আমরা পাবো হচ্ছে 4s কিউব। সো আমার অপশন বি হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট আনসার। তো আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? আচ্ছা, তাহলে আমরা বোর পরমাণু মডেলের যে অনুসিদ্ধান্তগুলো ছিল সেখান থেকে আমরা কৌণিক ভরবেগের একটা আইডিয়া পাই। সেই আইডিয়াটা কি ছিল? mvr ইজ ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই। যদি একটা ইলেকট্রন n তম কক্ষপথে থাকে তাহলে তার কৌণিক ভরবেগের মান হবে হচ্ছে mvr ইজ ইকুয়ালস টু nh টুয়াইস পাই। তাহলে আমাদের এখানে তৃতীয় কক্ষপথ বলে দেওয়া আছে, তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে mvr ইজ ইকুয়ালস টু 3h বাই 2 পাই। সো এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার, অপশন সি। ওকে, আচ্ছা, অসীম দূরত্বের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে আসছে। আচ্ছা, তো চতুর্থ শক্তি স্তরে আসা মানে কি? আমাদের লোয়ার কক্ষপথটা হচ্ছে চতুর্থ, যেখানে আমাদের ইলেকট্রনটা চলে আসছে। এখন যদি 1 নম্বরে আসে তাহলে সেটা হচ্ছে লাইমেন, 2 নম্বরে আসলে বামার, 3 নম্বরে আসলে হচ্ছে প্যাসচেন। যেহেতু আমাদের 4 বলছে, আমরা 4টা দেখি। 4 হচ্ছে গিয়ে ব্র্যাকেট। সো এটার আনসার হবে হচ্ছে অপশন ডি, ব্র্যাকেট।
কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তার যে ল্যামডার সাথে যে সম্পর্ক E ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এখান থেকে আমরা পাই এইচ সি বাই ল্যামডা। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তাহলে যে তরঙ্গটার বিকিরিত শক্তি আমার এখানে, সরি, আচ্ছা, ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ, তাহলে এটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তো এখান থেকে আমরা বলতে পারি এইচও একটা কনস্ট্যান্ট, সিও একটা কনস্ট্যান্ট, সো ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। সো এখান থেকে আমরা বলতে পারতেছি যদি একটা রশ্মির থেকে বিকিরিত শক্তি যদি বেশি হয়, ই যদি বেশি হয়, ল্যামডা কম হবে। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, ই যদি কম হয় ল্যামডা বেশি হবে। এখন আমরা জানি ভিজিবল রে এর ক্ষেত্রে এখানে শক্তিটা সবচেয়ে কম, বিকিরিত শক্তিটা সবচেয়ে কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে কোনটা? ভিজিবল রে এর ক্ষেত্রে। ওকে ওকে, LM2 এর দ্রাব্যতা, LM2 হচ্ছে গিয়ে আমার একটা লবণ, LM2 এর দ্রাব্যতা 0.003 যদি হয়, মোল পার লিটার হয়, তবে এর দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা, তো এখানে কথা হচ্ছে আমাদের LM2 এটা যখন ভাঙবে তখন L2 প্লাস প্লাস 2M মাইনাস, এর দুইটা পজিটিভ চার্জকে, ক্যাটায়নকে, এর দুইটা অ্যানায়ন যে প্রশমিত করবে। আচ্ছা, এখন এ যদি এস পরিমাণ যদি পানিতে মেশে, এর দ্রাব্যতা যদি এস মল হয় 1 লিটার পানিতে, তাহলে এটাও এস হবে, এটাও এস হবে, যেহেতু এদের প্রোডাক্ট এরা। আচ্ছা, তো কথা হচ্ছে এই এসটার ভ্যালু আমার দেওয়া আছে, এসটার ভ্যালু দেওয়া আছে, তাহলে এর দ্রাব্যতার গুণফলটা বের করতে হবে, খুবই সোজা। এটা 2s হবে যেহেতু 2 মোল আসছে। তো এখান থেকে কেএসপি অফ LM2 এটা আসবে হচ্ছে s ইন্টু 2s হোল স্কোয়ার। তো এখান থেকে 4s কিউব। ওকে, সো 4 ইন্টু s হচ্ছে গিয়ে 0.003 হোল কিউব। সো এটা যদি আমরা করি, আমরা দেখবো আমাদের আনসারটা আসবে হচ্ছে 1.08 ইন্টু 10 ইনভার্স 10, এবং ইউনিটটা কি হবে? এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার, এটার ইউনিট হচ্ছে মোল পার লিটার। এখন এটাকে আমরা স্কোয়ার করছি, তাহলে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার ইন্টু মোল পার লিটার হবে হচ্ছে মোল কিউব পার লিটার কিউব। সো আমার অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? আচ্ছা, এখন ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তর কোনটা তার জানার জন্য হচ্ছে আমাদের আগে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। আর্গন পর্যন্ত, মানে এখানে 18টা ইলেকট্রন গেল, এরপরে 4s1 3d5, পরে ডি অরবিটালে ঢুকছে, কিন্তু আমার সর্ববহিস্থ স্তর হচ্ছে 4 নাম্বারটা, যেহেতু এন এর মান এখানে 4ই হচ্ছে হাইয়েস্ট। সো এটার জন্য আমরা যদি বের করতে চাই যে 4 নাম্বার শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে তার কোয়ান্টাম সংখ্যার সেটগুলো যদি আমরা বের করি, তাহলে আমরা প্রথমে দেখব n ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, এস অরবিটাল আছে, এস এর জন্য আমার যে সহকারী কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে গিয়ে 0। এখন এস এর কোরেসপন্ডিং এম যদি আমরা বের করি, এম এর সেটটা হচ্ছে গিয়ে 0 থেকে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস হাইয়েস্ট এল পর্যন্ত ডট ডট ডট। তো এখানে এলটা হাইয়েস্ট হচ্ছে 0, তার মানে এমও হচ্ছে গিয়ে 0, এবং একটা ইলেকট্রন ঢুকছে, তার স্পিন নাম্বার হচ্ছে প্লাস হাফ। তো আমাদের এখানে আনসারটা হচ্ছে এ অপশন। ওকে, জাল পাসপোর্ট শনাক্তকরণে সবসময় এটা মনে রাখবা, প্রত্যেক বছরই কোশ্চেনে আসে, ইউভি রশ্মি ব্যবহার করা হয়। আচ্ছা, দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল আমরা কাদের ক্ষেত্রে বের করতে পারবো? আমাদের 3টা কন্ডিশন ছিল। দ্রাব্যতার গুণফল আমরা তখনই বের করতে পারবো যখন আমার লবণ স্বল্প দ্রবণীয় হবে, পানিতে স্বল্প দ্রবণীয় হবে। 2 নাম্বার ছিল তাপমাত্রা ধ্রুবক থাকতে হবে, আমরা যে পরিবেশে এটা বের করতে চাচ্ছি সেই পরিবেশের তাপমাত্রাটা আমাদের কনস্ট্যান্ট থাকতে হবে। এরপরে ছিল হচ্ছে অবশ্যই তোমার এখানে একটা সম্পৃক্ত দ্রবণ হতে হবে।
আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা এবার দেখি। স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, এটা ঠিক আছে। দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে, এটাও ঠিক আছে। অসম্পৃক্ত লবণ হতে হবে, এটা বাদ। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে 1 ও 2। ওকে, তো আমরা তোমাদের একটু রেসপন্সটা দেখে নেই আস্তে আস্তে। আচ্ছা, যারা দেখছো তারা হচ্ছে শেয়ার করে দিও লাইভটা, যেহেতু তোমরা নিজে শিখতে চাচ্ছ, আরেকজনও শেখার অধিকার রাখে। আর ভালো জিনিসে সবসময় সোয়াব, তোমরা যদি এটা শেয়ার করে দাও তাহলে তোমাদের একটা সোয়াব হবে, যেহেতু তোমাদের জন্য আরেকজন উপকৃত হচ্ছে। তো আমরা চাইবো তোমরা বেশি বেশি শেয়ার করো। এই গরমের মধ্যে ক্লাস নিচ্ছি, তোমাদের ঘেমে হচ্ছে এই অবস্থা। তো তোমরা যদি শেয়ার না করো তাহলে এই কষ্টটার কোনো ভ্যালু নাই। তো আমরা চাইবো তোমরা আরেকটু রেসপন্সিভ হও, আরেকটু রেসপন্ড করো আমাদেরকে, আরেকটু আমাদেরকে উৎসাহ দাও, তাহলে আমাদের কন্টেন্ট আরো ভালো হবে, আমরা আরো বেশি বেশি লাইভ নিতে পারবো, তোমাদের জন্যও সেটা বেটার। ওকে, এনিওয়েজ আমরা আমাদের পড়াতে চলে যাই। কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? আচ্ছা, তো কপারের 29তম ইলেকট্রন, এটার জন্য আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আর্গন পর্যন্ত এখানে 18টা ইলেকট্রন চলে গেল। এরপরে যেহেতু 4s2 হওয়ার কথা, 4s2 হওয়ার কথা, 3d চেয়ে 4s এর শক্তি কম, কিন্তু 4s2 হয় না, এখানে 4s1 হয়, তারপরে 3d10 হয়। যেহেতু 3d10 বেশি ডিজায়ারেবল একটা কন্ডিশন একটা পরমাণুর জন্য, তার কারণে এটাতে বেশি স্টেবিলিটি প্রকাশ পায়। 4s2 হয়ে যে সে স্টেবল হবে, 3d10 হইলে সে আরো কয়েক গুণ স্টেবল হবে। তো তার জন্য 4s1 3d10। তো কপারের 29তম ইলেকট্রন যেটা, এটা হচ্ছে 19 নাম্বার ইলেকট্রনটা এখানে ঢুকলো, তারপর 20, 21, 22, 23 এভাবে করতে করতে 29তম ইলেকট্রনটা 3d অরবিটালে প্রবেশ করে। ওকে, আচ্ছা, তো এখানে বলছে উদ্দীপকটি লক্ষ্য করো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। কিন্তু এখানে এই কোশ্চেনে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে, আমাদের বোর্ড পরীক্ষায় 2 নাম্বার কোশ্চেন, কুমিল্লা বোর্ডের কোশ্চেন এটা, অ্যাজ ফার এজ আই রিমেম্বার, 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে তোমাদের চ্যাপ্টারের ভিতরে ছিল, 3 নাম্বার কোশ্চেনটা চলে গেছে 3 নাম্বার চ্যাপ্টারের ভিতরে। তাই আমরা এখানে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে একটা হচ্ছে এক্স পরমাণু আছে, এক্স পরমাণু আছে। 4 নাম্বার গ্রুপে হচ্ছে 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে হচ্ছে এ পরমাণু আছে। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকের এ এর সর্ববহিস্থ শক্তিস্তর, তাহলে আমাদের শুধু লাগবে হচ্ছে এ। এখন 4 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে কে থাকে? ক্যালসিয়াম থাকে। তো ক্যালসিয়ামের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সর্ববহিস্থ ইলেকট্রনের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে এম এর ভ্যালুটা তোমার কাছে চাইছে। তো আমরা যদি করি এর সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা, সর্ববহিস্থ ইলেকট্রনটা কোনটা, লাস্টে যেটা প্রবেশ করছে, সো আর্গন পর্যন্ত, এরপর 4s2, তার মানে এই 4s এটার রেসপেক্টে যে এম এর ভ্যালুটা আসবে সেটাই। তো আমরা যদি করি n ইজ ইকুয়ালস টু 4, l ইজ ইকুয়ালস টু, যেহেতু s অরবিটাল 0, m ইজ ইকুয়ালস টু কত? 0। সো আমার আনসার হবে হচ্ছে অপশন বি, 0। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 4.42 ইন্টু 10⁻5 হলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? আচ্ছা, তাহলে দ্রাব্যতার গুণফল এবার তোমার কাছে বলে দেওয়া আছে। এবার কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো এটাকে যখন তুমি পানিতে মিশাবা, এটার আয়নিত ফরম্যাট হবে হচ্ছে ক্যালসিয়াম 2+ প্লাস 2OH মাইনাস। তো এটা এস, এটা 2s, এখান থেকে যদি এস ভাঙে, তো এখান থেকে কেএসপি আমরা পাবো হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট এস ইন্টু 2s, এখানে যেহেতু 2 আছে হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমরা পাবো হচ্ছে 4s কিউব। তাহলে এই 4s কিউবের ভ্যালুটা দেওয়া আছে তোমাকে 4.42 ইন্টু 10⁻5। তোমার এখান থেকে বের করতে হবে এস এর ভ্যালুটা, দ্রাব্যতা বের করতে বলছে। তো এস এর ভ্যালুটা হবে হচ্ছে 4.42 ইন্টু 10⁻5 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 1/3। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখবো এই আনসারটা আসতেছে, বি নাম্বার অপশনটা। ওকে, তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নিচের কোন ধাতুর আয়ন শনাক্তকরণে এটা এসবি হবে, মানে হচ্ছে অ্যান্টিমনি, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট বলা হয় এটাকে।
পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট বলা হয়। এটা Sb হবে, Sb2। আমি যদি এখানে কারেকশন করে লিখি K2H2 Sb2O7, নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তো এটার একটা ধাতুর সাথে বিক্রিয়া হয়, এরা ধাতুর সাথেই বিক্রিয়া করবে। এখন কোন ধাতুর সাথে? এখানে অনেকগুলো ধাতু দেওয়া আছে, তো এর মধ্যে সোডিয়ামের সাথে সে বিক্রিয়া করবে এবং একটা খুবই অল্প পরিমাণ অধক্ষেপ তৈরি করে। যদি বিক্রিয়াটা দেখতে চাও, এখানে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ছিল, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে বা প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তারপর সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি হবে, H2Sb2O7। এই সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি হবে এবং এটার জন্য তোমরা অধক্ষেপ দেখতে পারবা, খুবই হালকা অধক্ষেপ দেখা যাবে, অতটা বেশি অধক্ষেপ না। কিন্তু এটা দিয়েই আমরা বুঝতে পারি যে আমার যে নমুনাটা আমরা নিছি টেস্ট টিউবের ভিতরে বিক্রিয়াটা করা হয়, যে নমুনাটা নেওয়া হয়েছে ওই নমুনাটাতে আমার সোডিয়ামের ক্যাটায়ন আছে। এই বিক্রিয়াটা দিয়ে আমরা সেটা বুঝতে পারি। ওকে, তো আমরা যদি পরের স্লাইডে যাই, ক্যালসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? এটা আমরা একবার করে এসেছি, তাই এটা আমরা দেখতে যাচ্ছি না। অনেক সময় বোর্ডে কোশ্চেন রিপিট হয়, একই বোর্ডের কোশ্চেন আরেক বোর্ডে চলে যায়, এই জন্য স্লাইডের ভিতরেও এইভাবে চলে আসছে। যাই হোক, তো নিকেলের কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n+l=4 হয়, তার জন্য আমার আগে নিকেলের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তো নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি আর্গন পর্যন্ত, এরপর আমরা দেখব 4s2 3d8। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, আমাদের পুরোটাই লিখতে হইতো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8। তো এখানে কি কি অরবিটাল দেওয়া আছে? 1s এর ক্ষেত্রে যদি আমরা n+l করি, n+l যদি করি, তাহলে আমাদের এখানে আসবে 1 + 0 0। সো এটা হবে না, 2sও হবে না, তাও তোমাদের জন্য 2 + 0 = 0, এটা 2, এটা হবে হচ্ছে 1, 1 + 0 = 1। 2p এর ক্ষেত্রে 2 + 1, এটা হবে হচ্ছে 3, সো এটাও হবে না, আমাদের চাইছে হচ্ছে 4। এরপরে হচ্ছে আমাদের 3s এর ক্ষেত্রে 3 + 0, এটাও 3, সো এটাও হচ্ছে না। 3p এর ক্ষেত্রে যদি আমরা দেখি 3 + 1 = 4। এরপরে যদি আমরা 4s আর 3 এর জন্য রেসপেক্টিভলি দেখি, 4s এর জন্য 4 + 0 4, এরপরে 3d এর জন্য যদি আমরা দেখি 3 + 2 = 5। তো এখানে এতগুলা অরবিটালের ভিতরে এর ইলেকট্রন বিন্যাসে এতগুলা অরবিটাল দেখা যায়। এতগুলা অরবিটালের ভিতরে 3p আর 4s এ যে ইলেকট্রনগুলো থাকবে সেই সব ইলেকট্রনের জন্য আমার n+l 4 হবে। তাহলে এখন এর ইলেকট্রন বিন্যাসে কয়টা 3p আর 4s এ আছে সেটা আমার একটু দেখতে হবে। এখানে 3p এর ভিতরে আছে হচ্ছে 6টা আর 4s এর ভিতরে আছে হচ্ছে 2টা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা আর 2টা মিলে হয় হচ্ছে 8টা। আমাদের এখানে কোনো অপশন নাই, 8টা ইলেকট্রনের কোনো অপশন নাই। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? ওএমআর এর যে কোনো একটা 10 20 30 40 করে দাগায় দেব। কোনটি দৃশ্যমান বর্ণালী তৈরি করে? আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে লাইম্যান সিরিজ হচ্ছে গিয়ে তোমাদের কি বলে, বামার সিরিজ হচ্ছে গিয়ে দৃশ্যমান আলো তৈরি করে, লাইম্যান সিরিজ ইউভি রেঞ্জে বিকিরণ তৈরি করে এবং ব্র্যাকেট সিরিজ হচ্ছে অবলোহিত রেঞ্জে বিকিরণ তৈরি করে। তো এই ক্ষেত্রে তোমার এখানে চাইছে দৃশ্যমান সিরিজ, দৃশ্যমান বর্ণালী কোথায় পাওয়া যাবে? তো এটার আনসার হবে হচ্ছে বি, বামার সিরিজ। ওকে, আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদারফোর্ড নিম্নের কোনটিতে ব্যবহার করেন নাই? আচ্ছা, আলফা কণা বিক্ষেপণের ক্ষেত্রে আমি যদি একটু রিকল করতে চাই, আলফা কণার ক্ষেত্রে আমাদের 4টা জিনিস ছিল। প্রথমে একটা লেডের ব্লক ছিল, তারপর সোনার পাত ছিল বা স্বর্ণের পাত ছিল, এরপরে জিঙ্ক সালফাইডের
আবরণযুক্ত পর্দা ছিল। এরপর রেডিয়াম, রেডিয়াম হচ্ছে গিয়ে একটা তেজস্ক্রিয় পরমাণু। রেডিয়াম থেকে নির্গত নির্গত আলফা কণা ছিল। তো এই আলফা কণা জিনিসটা কি? আলফা কণা জিনিসটা হচ্ছে হিলিয়ামের 2+ আয়ন, যেটা ওটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা। তো এখানে কি কি আছে দেখি। এটা এটা ছিল অবশ্যই আলফা কণা, বিক্ষেপণ পরীক্ষা, এখানে আলফা কণা তো থাকবেই। স্বর্ণের পাত ছিল, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ছিল, লেড ব্লকও ছিল, কিন্তু এখানে আমাদের অপশনের ভিতরে নাই। তার বদলে আমার এখানে ইম্পোস্টার হিসেবে ঢুকায় দেওয়া হয়েছে একটা নিউট্রনকে, এটা ছিল না। তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে এটাই, এটা আমাদের রাদারফোর্ডের পরীক্ষায় ইউজ করেন নাই। হুন্ডের নীতি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো আমরা যদি একটু রিকল করতে চাই, হুন্ডের নীতিটা কি ছিল? হুন্ডের নীতিটা ছিল হচ্ছে সমশক্তি সম্পন্ন উপশক্তি স্তরের ক্ষেত্রে, অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় একটা একটা করে ঢোকে। তো আমরা যদি বলি 3d5 এর ক্ষেত্রে আমরা দেখব ডি অরবিটাল থাকে হচ্ছে 5টা। কিভাবে? ডি এর এল হচ্ছে গিয়ে 2, এন হচ্ছে সাপোজ 3 ডি অরবিটাল যেহেতু, তাহলে এম হবে হচ্ছে 0 +-1 +-2। তাহলে এখান থেকে আমরা বুঝি এখানে টোটাল 5টা আছে, তার মানে এর 3 ডাইমেনশনালি এরা 5টা বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন তৈরি করে, যেগুলোকে আমরা বলি হচ্ছে এটা ডিএক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই 5টা ওরিয়েন্টেশন তারা তৈরি করে। এবং 3d5 হওয়া মানে কি? এটার ভিতরে একবারে তুমি 2টা ঢুকাই দিবা সেটা হবে না, একটা একটা করে ঢুকবে। এরপর যদি তুমি 3d6 বলো, তারপর এখানে একটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় একটার পর একটা সমশক্তি সম্পন্ন অরবিটালের ভিতরে ঢুকতে থাকে। তো হুন্ডের নীতিটাতে কি থাকতে হবে? অরবিটালের বিভিন্ন ধরনের 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন থাকতে হবে। এখন এস অরবিটালটা হচ্ছে গোলকাকার। তো গোলকাকারের অবস্থাটা কি? তার ভিতরে এইরকম অবস্থায় থাকে। তো 3 ডাইমেনশনালে আমি যদি বলি, এটাকে তুমি কোনো সেকশন করতে পারতেছো না। তার জন্য এস অরবিটাল থাকে হচ্ছে একটা, এর ক্ষেত্রে এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এস অরবিটালে জাস্ট 2টা ইলেকট্রনই ঢুকতে পারে, এখানে একটা একটা করে ঢোকার কিছু নাই। তার জন্য আমার আনসার হবে এটা। ওকে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 0.03 মোলার হলে কেএসপি কত? তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা যদি করি, এখানে ক্যালসিয়াম 2+ +2H মাইনাস, এটা হচ্ছে -S, এটা হচ্ছে S, এটা হচ্ছে 2S, তার মানে এটার কেএসপি আমরা অনেকবার করে ফেলছি আজকেই, কেএসপি হবে হচ্ছে 4s³। তাহলে এর দ্রাব্যতা বলে দেওয়া আছে, দ্রাব্যতা হচ্ছে গিয়ে এস এর ভ্যালুটা বলে দেওয়া আছে 4 × 0.03 এটার হোল কিউব। তো আমরা যদি এটাকে আরেকটু ফার্দার করি, তাহলে আমরা দেখবো আমাদের এখানে আনসার যেটা আসবে সেটা হচ্ছে আনসার এটা আসবে। একটু ক্যালকুলেটরে পুট করতে হবে কষ্ট করে, কিন্তু আমার আনসার মুখস্থ আছে তাই আমি এখানে বসাই দিলাম। বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? আচ্ছা, বোর বোরের যে মডেলটা, এটা হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ অন্য কোনো পরমাণু সম্ভব হয় না সাধারণত আয়নের ক্ষেত্রেই। তো হাইড্রোজেন বা এর সদৃশ অন্য কোনো আয়ন, তার ক্ষেত্রে আমরা বোরের পরমাণু মডেলের যে ব্যাখ্যাটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো। এখন এখানে কোনটা কোনটা হাইড্রোজেন সদৃশ আমরা দেখি। হিলিয়ামের ক্ষেত্রে এর পরমাণু হচ্ছে 2টা, পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, হবে না। H- 2টা, ইলেকট্রন সংখ্যা 2টা, এর কোনো ইলেকট্রনই নাই, এটাকে বলা হয়েছে প্রোটন, তার মানে এও হবে না। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো, বেরিলিয়াম হচ্ছে 4টা থেকে 3টা ইলেকট্রন সে বের করে দিছে, তার মানে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, এ হাইড্রোজেন সদৃশ। তাই এর ক্ষেত্রে আমরা বোরের পরমাণু মডেলের যে বর্ণালী সাইডটা আছে ওই বর্ণালীটা আমরা ব্যাখ্যা করতে পারবো। ওকে। ওয়াইফাইতে কোন অঞ্চলের তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ। একদম মুখস্থ থাকতে হবে এগুলো।
25°C তাপমাত্রায় Ag2Cr O4 সিলভার ক্রোমেট এর দ্রাব্যতার গুণফল হচ্ছে 1.1 × 10⁻12। এখানে Ag প্লাসের আয়নের ঘনমাত্রা মোল পার লিটার এককে কত হবে? ওকে, তো এখানে আমরা প্রথমে বের করি Ag প্লাস আয়নের যে ঘনমাত্রা, তার মানে হচ্ছে আমার এখানে ইনডিরেক্টলি এস এর ভ্যালুটা বা দ্রাব্যতা এখানে চাইছে Ag2Cr O4। এ যখন ভাঙবে দুইটা সিলভার, সরি তো এ যখন ভাঙবে 2Ag প্লাস প্লাস Cr O4 মাইনাস 2 মাইনাস, তো এ যখন ভাঙবে এখানে 2s এখানে s, তো দ্রাব্যতার গুণফল করলে আমরা পাবো হচ্ছে 4s³। তো এখান থেকে দেওয়া আছে দ্রাব্যতার গুণফলের যে ভ্যালুটা 1.1 × 10⁻12। তো এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে Ag প্লাস আয়নের ঘনমাত্রা মোল পার লিটার এককে কত হবে। আমার এস এর ভ্যালুটা বের করতে হবে। যদি তোমরা বের করতে চাও এখানে আনসারটা হবে হচ্ছে এটা। চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি? আচ্ছা, এটার জন্য আমাদের এখানে প্রথমে n = 4 লিখতে হবে। তাহলে l কত কত হইতে পারে? 0 1 2 3। এটা হচ্ছে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। এখন m এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, m এর ভ্যালু দিয়ে আমরা টোটাল অরবিটাল নাম্বারটা পেয়ে যাব 0 +-1 +-2 +-3। তাহলে এটা হচ্ছে যখন l এর ভ্যালুটা 3, তখন মানে 3 নাম্বার শক্তি স্তরে এল এর ভ্যালুটা 3 হওয়া মানে এফ অরবিটাল থাকবে হচ্ছে টোটাল 0 2, 0-র জন্য একটা, +-1 মানে 2টা, তার মানে 3 5 7টা। যদি এল এর ভ্যালুটা 2 হয় তখন আমার এম এর ভ্যালু হবে হচ্ছে 0 +-1 +-2, এখানে 7টা, এখানে হচ্ছে 5টা, ডি অরবিটাল 5টা থাকে। এল এর ভ্যালু যখন 1 হবে তখন এম এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 0 +-1, এটার জন্য হবে হচ্ছে 3। এল এর ভ্যালুটা যখন 0 হবে এম এর ভ্যালুটা হবে হচ্ছে 0। সো আমাদের এখানে কয়টা আছে? 7, 5-এ হচ্ছে 12, 12 3-এ 15, 15 আর 1-এ 16, এখানে একটা অরবিটাল 16। আচ্ছা, তো আমাদের অপশন সি হবে হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। আচ্ছা, এখানে কি করতে হবে? দ্রাব্যতার গুণফল কত সেটা বের করতে হবে, খুবই ইজি অঙ্ক। তো Cu3PO4 2, এটা যখন ভাঙবে তখন 3Cu2 প্লাস প্লাস 2PO4 3 মাইনাস। তো এখানে যখন আমরা দ্রাব্যতার গুণফল বের করতে চাবো, এখান থেকে এস বের হয়ে যাবে, এখানে আসবে হচ্ছে 3s, এখানে আসবে হচ্ছে 2s। সো এটা যদি দ্রাব্যতার গুণফল আমরা বের করতে চাই 3s হোল কিউব ইন্টু 2s হোল স্কোয়ার, তো এখানে 3 এর কিউব হচ্ছে গিয়ে কত? 27, আর এখানে 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইন্টু এস টোটাল আছে হচ্ছে 5টা, s⁵, 27 ইন্টু 4 করলে আসে হচ্ছে 108। তার মানে আমার অপশন ডিটা হচ্ছে গিয়ে কারেক্ট চয়েস। ওকে, উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? আচ্ছা, নিচের কোনটা উচ্চ শক্তির অরবিটাল? তার জন্য আমার কি n+l এর ভ্যালুটা দেখতে হবে। এটার ভ্যালু হচ্ছে 3+2, এটার ভ্যালু হচ্ছে 4+3 4f, এটার ভ্যালু হচ্ছে 5+1, এটার ভ্যালু হচ্ছে 6+0। তো এটা আসে হচ্ছে 6, এটা আসে হচ্ছে 6, এটা আসে হচ্ছে 7, এটা আসে হচ্ছে 5। সো আমার 4f যেটা আছে সেটাই হচ্ছে গিয়ে উচ্চ শক্তির অরবিটাল। সোডিয়াম আয়নের শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? কোশ্চেনের রিপিটেশন হয়েছে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট ব্যবহার করা হয়। পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? তো এখানে অনেকে খুব আবেগী হয়ে এটা আনসার করে দিতে পারে, কিন্তু এটা কিন্তু উপশক্তি স্তর না, এটা প্রধান শক্তি স্তর থেকে তুমি ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতেছো। 2n² ইউজ করা যাবে না। 2l+1 হচ্ছে টোটাল অরবিটাল সংখ্যা। 2 × l+1 ইট ডাজন্ট মেক এনি সেন্স। 2 × 2l+1 মানে হচ্ছে টোটাল যে কয়টা অরবিটাল আছে প্রত্যেকটার ভিতরে দুইটা করে ইলেকট্রন ঢুকতেছে, মানে উপশক্তি স্তরের ভিতরে যে অরবিটাল গুলো থাকে দুইটা করে ইলেকট্রন ঢুকতেছে, তার মানে 2 ×
12+1, এটাই হবে হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। এটা যারা দেবে তারা রং। জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? সম্ভবত বরিশাল বোর্ডে আসা কোশ্চেন এটা। তো আমরা জানি জাল টাকা শনাক্তকরণে ইউভি রে ইউজ করা হয়, তো এটার রেঞ্জটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? তো ভিন্ন ভিন্ন শক্তির ক্ষেত্রে আমরা দেখি যে আউটবাউ নীতিটা তারা অনুসরণ করে, একটার পর একটা আউটবাউ নীতিতে ঢোকে। এরপর বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? তো এখানে একটু অপশনগুলো ভিন্ন ভিন্ন, তো অপশনগুলো ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও আমরা একটা একটা করে দেখব। H+ মানে হচ্ছে 0, এর কোনো ইলেকট্রন নাই। He2+ মানে কি? 0, এর কোনো ইলেকট্রন নাই, তার মানে হাইড্রোজেনের সদৃশ হয় নাই সে। Li2+ মানে কি? তার ইলেকট্রন আছে কয়টা? একটা। লিথিয়াম হচ্ছে 3টা পরমাণু, 3টা ইলেকট্রন থাকে লিথিয়ামের পরমাণুতে, 2টা সে ছেড়ে দিয়েছে, তার মানে তার ইলেকট্রন থাকবে একটা। হিলিয়াম+এর ক্ষেত্রে হিলিয়ামের 2টা ইলেকট্রন থাকে, এরও থাকবে একটা। সো এই দুইটাই কারেক্ট আনসার, তুমি যেটাই আনসার করবা সেটাই কারেক্ট। কোন পরমাণুর 22তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক? আচ্ছা, 22তম ইলেকট্রন। আচ্ছা, আমি তাহলে ইলেকট্রন বিন্যাস করা শুরু করি। 22তম ইলেকট্রন বলতে 20তম ইলেকট্রনটা 4s2 হয়ে ঢুকবে। 22তম ইলেকট্রন বলতে 3d2 হবে। 3d2 হওয়া মানে কি? ডি অরবিটাল এরকম একটা, এরকম একটা, তাহলে এইটা আছে হচ্ছে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড, 3d ওয়াই জেড এ আছে। তাহলে আমরা যদি এর জন্য এন বের করি, এন হচ্ছে 3, প্রধান শক্তি স্তর 3 নাম্বার শক্তি স্তরে সে আছে। এল হচ্ছে গিয়ে 2, যেহেতু ডি অরবিটাল বলছে, এবং ডি অরবিটালের কোনটা? ডি অরবিটালের ক্ষেত্রে যখন আমরা বের করি এম 0 +-1 +-2 হওয়ার কথা। তাহলে আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, এন হচ্ছে গিয়ে 3, এল হচ্ছে গিয়ে 2, এম হবে কত? এম 0। এখানে দেখো এল, এন দেওয়া 3, এল দেওয়া 0, এই দুটা পর্যন্ত ঠিক ছিল, এই দুটা পর্যন্তই ঠিক নাই, এখানে এসেই সে ভুল। এবার এটা দেখো, n = 3, l = 2, m = -2, তার মানে আমার এটা হচ্ছে কারেক্ট। এখানে l = 0 হওয়া মানে 3s বলা, 3s এর তো সে নাই, সে আছে 3d তে। চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপি কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, এখানে সবসময় মনে রাখবা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক্স-রে ইউজ করা হয়। প্রোটনের প্রকৃত ভর কত? এই দুটা খুবই ক্লোজ, সব কয়টাই ক্লোজ, সব কয়টাই ক্লোজ। 1.60, 1.66, 1.673, 1.673, 1.675। 1.675টা হচ্ছে মনে রাখবা এটা নিউট্রনের জন্য, নিউট্রনের ভর হচ্ছে এটা। আর যদি আমরা প্রোটন বলি, প্রোটনের ক্ষেত্রে এই ভরটা, প্রোটনের ভর, মাস অফ প্রোটন হচ্ছে গিয়ে এটা। ওকে, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক? আচ্ছা, তো কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অধিক? এখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, এটা হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অধিক। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য? তো আমরা একটা একটা করে ইনভেস্টিগেট করি। n = 1 মানে কি? 1, l = 0 মানে কি? s, m = 0 মানে কি? s অরবিটালে কোনো ধরনের ওরিয়েন্টেশন নাই, একটাই ওরিয়েন্টেশন। এটা দেখি 2, l = 1 মানে কি? p, m = -2 মানে কি? এটার 2p এর যখন আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দেখব, 0 +-1 থাকবে, 0 -1 0 +1, এগুলো হচ্ছে p অরবিটালের জন্য বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন, px py pz। তো এখানে কোথাও -2 পাবা না, তার মানে এটা কাটা। এবার দেখো 3, l1 হচ্ছে 3p, p এর জন্য আবার দেখো 0 1 +-1, এই তিনটার মধ্যে একটা হবে, এখানে দেওয়া আছে +2, তার মানে এটাও হবে না। এটা হচ্ছে 3, l = 2 মানে হচ্ছে d,
ডি এর ক্ষেত্রে 0 +-1 +-2 এগুলো হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, কোথাও -3 পাবা না, তার মানে এটাও কাটা। সো এখানে আনসার হবে হচ্ছে এ। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতিবেগুনী? অতিবেগুনী বলতে কি বোঝাচ্ছে? অতিবেগুনী বলতে বোঝাচ্ছে এটা ইউভি রেঞ্জে আছে, আলট্রাভায়োলেট রেঞ্জে আছে। আলট্রাভায়োলেট রেঞ্জে কে কে থাকে? আলট্রাভায়োলেট রেঞ্জে থাকে হচ্ছে লাইমেন, বামার থাকে হচ্ছে দৃশ্যমান রেঞ্জে, ব্র্যাকেট থাকে হচ্ছে অবলোহিত রেঞ্জে। গ্লোবাল সল্ট, গ্লোবাল লবণের সংকেত কোনটি? গ্লোবাল সল্ট হচ্ছে সোডিয়াম সালফেটের ক্যালাস। সোডিয়াম সালফেট মনে রাখবা 10টা ক্যালাস পানি নিয়ে থাকে। তো এটা হচ্ছে গিয়ে আনসার। 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা চাইছে মানে এল এর ভ্যালুটা চাইছে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা 3, এখানে আমি যদি লিখি প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3, তাহলে এল হবে হচ্ছে 0 1 2 পর্যন্ত। 0 মানে হচ্ছে s, 1 মানে হচ্ছে p, 2 মানে হচ্ছে d। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে অপশন সি। রিডবার্গ কনস্ট্যান্ট কত? রিডবার্গ কনস্ট্যান্ট মনে রাখবা 1.0967 ইন্টু 10⁻7, 10⁻7 মিটার ইনভার্স। যদি এটাকে তুমি সেন্টিমিটার ইনভার্সে নিয়ে আসো 1.0967 ইন্টু 10⁻5 মিটার ইনভার্স। তো অপশন ডি হবে হচ্ছে আনসার। সেন্টিমিটারেও নাই, মিটারেও নাই, সেন্টিমিটারে নাই আর কি, মিটারে দেওয়া আছে, তার জন্য 10⁻7টা আমরা নিব। আচ্ছা, এখানে Ag2CrO4, তাহলে এটা কিভাবে ভাঙবে? Ag2Ag প্লাস প্লাস CrO4 2 মাইনাস। সো এটাকে যদি করি 2s, এটা হচ্ছে গিয়ে s, তার মানে 2s হোল স্কোয়ার ইন্টু s 4s কিউব। তো এটা হচ্ছে অপশন বি। আচ্ছা, রিডবার্গের এটা আবার আসছে। ব্র্যাকেট সিরিজ কোন অঞ্চলের পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে? ব্র্যাকেট সিরিজ সবসময় মনে রাখবা অবলোহিত রেঞ্জে তৈরি করবে, অবলোহিত রেঞ্জে তৈরি করবে। কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক থাকে? কর্ণ সম্পর্ক সবসময় মনে রাখবা, ধরো এখানে আছে হচ্ছে গিয়ে একটা পরমাণু, এটা সার্টেন একটা পর্যায়ে, ধরলাম তম পর্যায়ে, n+1তম পর্যায়ে আছে, এটা ধরো এম নাম্বার গ্রুপে আছে। ধরো এখানে একটা m+1 নাম্বার গ্রুপ আছে, n+1 পর্যায়ের m+1 গ্রুপে যদি একটা ওয়াই থাকে, তাহলে এদের মধ্যে একটা কর্ণ সম্পর্ক থাকে। তুমি যদি এখানে তাকাও বোরন আর সিলিকনের মধ্যে, তুমি এখানে একটা কর্ণ সম্পর্ক পাবা, আর একটার মধ্যেও পাবা না। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম একই গ্রুপে, একই গ্রুপে, ফসফরাস আর সালফার একই পর্যায়ে। তো একই পর্যায়ে থাকলেও হবে না, পাশাপাশি দুইটা পর্যায়ে থাকতে হবে, এবং পাশাপাশি দুইটা পর্যায়ে থাকার মানে এই নয় যে তারা হবে, তাদের গ্রুপ নাম্বারও একটা ক্রোনোলজি মেনটেন করতে হবে, একটার পরে আরেকটাকে থাকতে হবে। কোনটি আইসোটোনের উদাহরণ? আইসোটোন বলতে বোঝাচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান। তো এখানে দেখো এর নিউট্রন সংখ্যা 40 - 18 22, এর নিউট্রন সংখ্যা 21, তো এটা বাদ। এর নিউট্রন সংখ্যা দেখো 20টা, এরও 20টা, এরও 20টা, তাহলে আমার আর দেখারই দরকার নেই। এরাই হচ্ছে গিয়ে আইসোটোন। উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? অনেকবার করে আসছি আমরা, 2 × 12+1। ওকে, তো এখানেই আমাদের স্লাইডটা শেষ। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার করতে পেরেছি। তো তোমরা আশা করি আমাদের সাথে থাকবা, আমাদের সাথে থাকলে আশা করি কিছু একটা হবে তোমাদের। তোমাদের A+ হচ্ছে মিশন, আমরা চেষ্টা করব তোমাদের মিশনে তোমাদেরকে সাকসেসফুল করতে। অনেক বেশি ভালো থাকবা। আর এরপরেও আমার সাথে তোমাদের দেখা হবে। আমি কালকে বিকাল 3টার দিকে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে এর পরবর্তী চ্যাপ্টার, যেটা ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার, সেটার উপরে MCQ এর উপরে আমি একটা ক্লাস নিব। আশা করি সেখানে তোমাদের উপস্থিতি আশানুরূপ হবে। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবা।